বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচারের ঝড় উঠেছে যে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে রেয়ার আর্থ এলিমেন্টস সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের সম্ভার রয়েছে। রয়েছে সোনা, রয়েছে টিন সহ আরো নানান ধরনের খনিজ সম্পদ। কিন্তু সেই খনিজ সম্পদ কিভাবে উত্তোলন হবে, বাস্তবে তা কি সম্ভব, আর কিভাবেই বা সম্ভব, এটা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তবে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর জানতে আজকে আমাদের সঙ্গে পেয়েছি পুরুলিয়া জেলার ভূমিপুত্র একজন ভূবিজ্ঞানী, যিনি সারা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় তার কর্মক্ষেত্রে বিচরণ করেছেন। বিভিন্ন দেশে তিনি তার কর্মক্ষেত্রে বিচরণ করেছেন। বিভিন্ন বড় বড় কোম্পানির বিভিন্ন বিভাগে তিনি গবেষণা করেছেন এবং তার গবেষণা যেখানে সারা ভারতবর্ষের কাছে একটি সাফল্যের দিশা দেখায়, সেরকমই একজন ভূবিজ্ঞানী যাকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে। আপনাদের সঙ্গে তাদের পরিচয় করে দিই। তিনি হচ্ছেন ডক্টর প্রফুল্ল কুমার মাহাতো। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আপনার কাছ থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব, কারণ বিগত দিনে পুরুলিয়া তথা আমাদের এই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে দেখেছি বিভিন্ন খনিজ সম্পদ নিয়ে বিভিন্ন সম্ভাবনা উঠে আসে, কিন্তু আদতে অনেকগুলো বাস্তবে হয়, আবার হয় না। আবার দেখা যায় কি সাধারণ মানুষ এগুলো সম্পর্কে হয়তো অনেকে কিছুই জানে না বা বুঝতেও পারে না। তো আপনি তো আপনার কর্মজীবনে অনেক কাজ করেছেন দেশে। আপনার সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি বলা চলে আপনার জীবনের? ধন্যবাদ। আপনাদের স্টুডিওতে এসে আমি খুব খুশি হয়েছি যে সম্মান দিয়ে আপনারা ডেকেছেন। আর যেটা ভারতবর্ষের হয়ে যদি আমাকে বলতে হয় যে আমি কি করেছি, তাহলে আমি বলবো আমরা শেল গ্যাস আবিষ্কারটা ভারতবর্ষে প্রথম আমাদের থ্রুই হয়েছে, ওএনজিসি থ্রু। আর যেহেতু আমি ওএনজিসিতে কাজ করতাম, তাতে কর্মরত অবস্থায় করেছি, আমিও সেই কাজের একটা অংশীদার ছিলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলাম ওই প্রজেক্টে। শেল গ্যাস এক্সপ্লোরেশনটাই আমরা সাকসেস হয়েছি এবং এই শেল গ্যাসটাকে আমরা উত্তোলন করার জন্য ভারতবর্ষকে সারা পৃথিবীর ম্যাপে তুলে ধরতে পেরেছি। আসলে এই শেল গ্যাসটা কি, মানে আমাদের যে অন্যান্য যে গ্যাসগুলো আছে আমরা যেগুলো জ্বালানির কাজে ব্যবহার করি, সেই গ্যাসের সঙ্গে এই কি পার্থক্য এই গ্যাসের? শেল গ্যাস আর সাধারণ তেল আর গ্যাসের মধ্যে কেমিক্যালি কোনো ডিফারেন্স নেই। সেম জিনিসে মিথেন থেকেই আমরা পাচ্ছি, বেশিরভাগ মিথেন গ্যাস থাকে। সেটা আসলে হচ্ছে একটা রিজার্ভার, স্টক রিজার্ভার থেকে, স্টোর রিজার্ভার থেকে কনভেনশনাল অয়েল গ্যাস পাওয়া যায়, আর শেল গ্যাস থাকে আনকনভেনশনাল রিজার্ভার। যে আনকনভেনশনাল রিজার্ভার পাথরের মধ্যে, গ্যাসটা পাথরের মধ্যে ঢুকে থাকে। আপনারা সবাই জানেন স্লেট পাথরে আমরা লিখেছি, এটা সেই স্লেট পাথরের ভেতরে ছোট ছোট যে গহ্বর থাকে, যে পোর থাকে, সেই পোরের মধ্যে গ্যাসটা জমে থাকে। একটা স্পেশাল টেকনিক আছে, হাইড্রোফ্র্যাকচারিং টেকনিক দিয়ে আমরা সেই গ্যাসটা বার করি, একসাথে করি, সেই গ্যাসটাকে আমরা করে বাইরে নিয়ে আসি। এই শেল গ্যাস আর এমনি গ্যাসের কোনো তফাৎ নেই। ওইটা আমরা যে এমনি গ্যাস যেমন ভাবে ইউজ করি, সেই গ্যাসেও সেইভাবেই ব্যবহার করা যেতে পারে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আচ্ছা, এই শেল গ্যাসটা মূলত কোন কোন জায়গা থেকে আপনারা সন্ধান পেয়েছেন, যে কোন কোন জায়গাতে মজুদ রয়েছে? ভারতবর্ষের মেজর শেল গ্যাস রিজার্ভের মধ্যে অনেকগুলো আছে। তার মধ্যে আছে আমাদের দামোদর ভ্যালি বেসিন, যেটা আমাদের এখান থেকে পড়ে, দুর্গাপুর থেকে করণপুরা রেঞ্জের, যেটা আমরা ব্যারেন মেজর ফরমেশন বলি, সেখান থেকে পাই। ক্যাম্বে বেসিনে পাওয়া যায়, কেজি বেসিনে পাওয়া যায়, আর কাবেরি বেসিন,
এই এরিয়াগুলোই আমরা শেল গ্যাসের সন্ধান পেয়েছি। যেহেতু আমরা এটা ডিফারেন্ট জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা শেল গ্যাসের এক্সপ্লোরেশনটা করবার চেষ্টা, যখন পাইলট প্রজেক্ট নিয়েছি তখন আমরা ওএনজিসি থ্রু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে আমরা এটাকে গবেষণামূলকভাবে প্রথম শেল গ্যাসের আবিষ্কারের জন্য দামোদর ভ্যালি বেসিনকে আমরা চিহ্নিত করি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করি এবং কাজের মধ্যে 4টা তেল কূপ আমরা খনন করি। 2টা রানীগঞ্জে, এক জায়গায় শুরুতে ওই যে পাথরের লেয়ার আছে শুরুতে, আর যেখানে শেষ হচ্ছে করণপুরা বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ডের। তো এই বেল্টের মধ্যে শেল গ্যাসটা পাওয়া যায়। আচ্ছা, এটা কত পরিমাণ মজুদ রয়েছে এই আপনি যে করিডোরটার কথা বললেন করণপুরা পর্যন্ত, কত মজুদ রয়েছে এবং তা দিয়ে আমাদের এই কতদিন চলবে সেই জ্বালানি? এইটা আমাদের যেটা ওএনজিসি আর সঙ্গে আমাদের স্লামবার্জার বলে একটা ইউএস কোম্পানি আমরা এস্টিমেট করেছি ডিলিং করে, যে রিসোর্স, যে এক্সাক্ট ফিগারগুলো যেটা একদম সহি যে ডাটা দিয়ে সেই ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার পরে, জিওকেমিক্যাল অ্যানালিসিসের পরে, তাতে আমরা যে রিসোর্সটা আমরা পেয়েছি তাতে 57 TCF কোয়ান্টিটি আমাদের কাছে আছে। সেই ট্রিলিয়ন কিউবিক মেট্রিক টন আমাদের কাছে রিজার্ভটা আছে। সেটা যদি ঠিক মতো ব্যবহার করা যায় তাহলে এই এরিয়া, আমাদের পশ্চিমবঙ্গের এরিয়াটা যেটা পড়ে, আমার আন্দাজে মনে হয় সেটা এস্টিমেট করে প্রায় 50 বছরের এনার্জি সিকিউরিটি দেওয়ার ক্ষমতা আছে এই শেল গ্যাস। আচ্ছা, এটা সঙ্গে আমাদের পুরুলিয়া কি কোনোভাবেই যুক্ত হবে এই প্রজেক্ট এর সাথে? একদম কিছু পার্ট আমাদের আছে, যেমন এই যে বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, রানীগঞ্জ দিয়ে যাচ্ছে, ওভারঅল পশ্চিমবঙ্গের অনেকটা জায়গায় আছে। এছাড়াও পুরুলিয়ার কিছু পার্ট আছে যেটায় শেল গ্যাসের রিজার্ভ আছে, তাদের পুরুলিয়া ডাইরেক্টলি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং কাজ করা যেতে পারে। পুরুলিয়ার যে পোর্শনটাই হবে ড্রিলিং করে যে খনন কার্য আমরা করতে পারবো, সেখানে অনেক উপকৃত হচ্ছে, অনেক। এই প্রজেক্টের এখন কোন কোন জায়গাতে খনি শুরু হয়েছে, মানে কাজ শুরু হয়েছে? এটা ভারতবর্ষের মধ্যে এই একমাত্র জায়গা যেখানে প্রমাণিত হয়েছে যে শেল গ্যাস রিজার্ভ আছে, ফ্লো হয়েছে, আবিষ্কার হয়েছে। অন্য কোনো জায়গায় এরকম এক্সপেরিমেন্টাল বেসিসে কোথাও হয়নি, এই প্রথম হয়েছে আমাদের দামোদর ভ্যালি বেসিনে। আচ্ছা, এটা কিভাবে বাস্তবায়িত হবে, মানে উত্তোলনের কাজটা? উত্তোলনের কাজটা হচ্ছে কি, আমরা গবেষণামূলকভাবে আমরা করেছি, এরপরে লিজ করা হবে। কিছু কাজ গভর্নমেন্টের শুরু হয়েছে খবর, বাট সেই কাজটা বড় বিশালভাবে করা হয়নি, কারণ এইটার মেজর প্রবলেমটা হচ্ছে কানেকশন স্টেট গভর্নমেন্টের ল্যান্ড বা আলাদার জন্য দিতে হবে, আর করবে সেটা এর যে ন্যাশনাল শেল গ্যাস প্রজেক্টের যে মিশন আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। তাই এই দুটোর টানাটানির মধ্যে এই জিনিসটা অনেকটা স্লো হয়ে গেছে। আমার মনে হয় এইটা ফাস্টার হয়ে যাবে যদি দুটোর কানেকশন হয়ে যায়, যদি সেম টাইপের থাকে, সেম টাইপের গভর্নমেন্ট এখানে আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে হয়, তাহলে এই প্রজেক্টটা কিন্তু খুব স্মুথলি এগিয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনার কাছে সেকেন্ড যে কোশ্চেনটাতে আসবো, মানে সবথেকে পুরুলিয়ার মানুষের কাছে যেটা চর্চার বিষয়, যে রেয়ার আর্থ এলিমেন্ট, এবং সেটা পুরুলিয়ার একটা জায়গাতে নয়, একাধিক জায়গাতে, যার কিন্তু তালিকা প্রকাশ হয়েছে। শ্রমিক ভট্টাচার্য মহাশয় যখন সংসদে তিনি প্রশ্ন করেছিলেন এবং তার উত্তর যা তিনি পেয়েছিলেন, সেই উত্তর তিনি জনসমক্ষে প্রচার করেছিলেন, এবং তাতে দেখা গেছে যে পুরুলিয়ার একাধিক জায়গার ব্লকের নাম রয়েছে যেখানে যেখানে এই রেয়ার আর্থ এলিমেন্ট সন্ধান পাওয়া গেছে। আসলে এই রেয়ার আর্থ এলিমেন্ট আসলে কি জিনিস? রেয়ার আর্থ এলিমেন্ট হচ্ছে এক রকমের মিনারেল কেমিক্যাল, যেগুলো খুব কমন জায়গায় পাওয়া যায় না। সেটা আমরা এখন বর্তমানে যেগুলো আমরা কাজ করি, যে কাজের জন্য আমাদের লাগে, সেগুলো সব 100% আমরা বাইরে থেকে নিতে হয়, চায়না থেকে নিতে হয়।
যদি এই জিনিসটা আমাদের এই রেয়ার আর্থগুলো যদি আমরা এক্সপ্লোরেশন করতে পারি, এটা মেনলি আমাদের পাওয়া গেছে কালাপাথর আর রঘুডি এরিয়াতে। আচ্ছা, আমাদের পুরুলিয়ার মধ্যে কালাপাথর রঘুডি এরিয়ার বেল্টের মধ্যে জিএসআই তার D2 সার্ভে অনুযায়ী এই জায়গায় ওই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করেছে। মানে ওদের সার্ভেতে ওটা পজিটিভলি হয়ে গেছে, এরপরে অকশনের জন্য যা তৈরি এটা করতে পারা যায়। তার মানে আমাদের এক্সপেরিমেন্টাল পার্ট হয়ে গেছে। এর ফলে হচ্ছে কি, যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরুলিয়াবাসীদের জন্য স্পেশালি একটা বিরাট রকমের ইকোনমিক্যাল একটা অর্থনৈতিক বিরাট বড় যোগদান থাকবে দেশের উন্নতির জন্য। এখানে কত পরিমাণ রয়েছে এই রেয়ার আর্থ এলিমেন্টস ওই রঘুডি কালাপাথর ব্লক? এখন যেটা জিএসআই এস্টিমেট দিয়েছে তাতে হচ্ছে 0.67 মিলিয়ন টন, হিউজ, যেটা দিয়ে আমরা থাউজেন্ড ক্রোড়স অফ ডলার দিয়ে ওইটা আমরা করে থাকি। আর এটা কোনো নেই, আমরা দিচ্ছি, যদি করি ডাইরেক্টলি করতে পারা যায় না। আমি অ্যাজ এ জিও কমিউনিটিজ আমি বলতে পারি এটা এক্সট্রা করা যায়, ভায়াবল, এটা করতে পারি আমরা। এটার প্রসিজার যদি আমরা করি তাহলে আমরা এটা আগে বাড়াতে পারি। ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন বলে একটা জানুয়ারি 2025-এ মোদি গভর্নমেন্টের থ্রু করেছেন, যেটার জন্যে আমাদের এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সাহেব পুরো প্রচেষ্টা করে যাচ্ছেন। আর আমার যতটুকু মনে হয় উনি অনেক লেভেলে রেল করে এসেছেন, এখন ফাইনাল স্টেজে যদি হয় তাহলে প্রথম এটা কিন্তু আমি বলবো জ্যোতির্ময় সিং মাহাতো সাহেব হচ্ছেন এইটার উদ্যোক্তা, যে এটা আগে বাড়িয়ে যাওয়া, যে এখানে আমাদের পুরুলিয়াবাসীদের জন্য। আমি চাইবো যে যদি এই প্রজেক্টটা আগে বাড়ে তাহলে পুরুলিয়াবাসীদের জন্য আবার একটা বড় ঐতিহাসিক একটা ইকোনমিক্যাল গ্রোথের সম্ভাবনা আছে। এই রেয়ার আর্থ এলিমেন্ট ছাড়াও আমরা সেই তালিকাতে দেখেছি যে বেশ কিছু জায়গাতে সোনার একটা সন্ধান পাওয়া গেছে, যে নিচে মাটির নিচে সোনা থাকতে পারে সম্ভাবনা। তাছাড়া বিভিন্ন আরো বেশ কিছু টিন বা ইত্যাদি মূল্যবান যে খনিজ সম্পদ, তারও একটা সম্ভাবনা রয়েছে। তাহলে এইগুলোকে কিভাবে বাস্তবায়িত করা সম্ভব হবে? আপনার প্রথম কথাটা যেটা বললেন তার উত্তর হচ্ছে একদম আপনি সত্যই শুনেছেন, যে রিপোর্ট অনুযায়ী জিএসআই যে রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী কোলার খনির পরে আমাদের পুরুলিয়ার কিছু জায়গায় ফার্স্ট টাইপ অফ সার্ভে, এখন ফাইনাল যেটা আমরা রেয়ার আর্থে পেয়েছি সেই সেকেন্ড সার্ভে হয়নি, তাতে সাফিসিয়েন্ট পরিমাণ ডেটা পাওয়া গেছে যাতে আমরা সোনা সন্ধান পেয়েছি। এই কথাটা যদি আমরা আগে বাড়ি, এর এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিসকে বাড়াই, তাহলে এই মিশনের থ্রু আমরা আরো একটা বিরাট বড় জিনিস আবিষ্কার করতে পারবো, যেটা ভারতবর্ষের খুব কম জায়গায়। পুরুলিয়াবাসী বা জঙ্গলমহলবাসী এটা বরাবরই বিশ্বাস করে যে সুবর্ণরেখা নদীর বালিতে নাকি সোনা পাওয়া যায়, তার মানে নিশ্চয়ই আশেপাশে সোনার সম্ভাবনা থাকবে। কিংবা বান্দোয়ানের যে সোনার খনির জন্য যে জায়গাটাকে বান্দোয়ানে চিহ্নিত করা হয়েছে, বাস্তবিকে সেখানে টটকো নদীতে অনেকেই বলে স্থানীয়রা যে সেখানে নাকি নদীর বালির মধ্যে সোনার ছোট ছোট কণা পাওয়া যায়। তাহলে এই অঞ্চলে যে সোনার একটা বিপুল সম্ভাবনা আছে সেটা কিন্তু বাস্তবিক সত্য, এবং সেটা সরকারি রিপোর্টেও সেই সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা কিভাবে মানে বাস্তবিকভাবে সম্ভব হবে যে, এবং এটা যদি সাকসেস হয় তাহলে তো পুরুলিয়ার সত্যিকারের সোনার পুরুলিয়া তৈরি হবে। হয়তো কথাটার মধ্যে অনেকটাই সত্যতা আছে, কারণ যদি একটা কথাই আমি আপনার সঙ্গে একটু আলাদা মত প্রকাশ করি, কারণ সোনা এরকম যে টুকরো বা পাওয়া যাবে না, এটা মিনারেল আকারে নিচে জমা থাকে। ইভেন যদি সেই মিনারেল থেকে এক্সট্রাক্ট করা, হয়তো কোনো জায়গায় সে মিনারেলের কোনো পার্ট কেউ পেয়ে থাকবেন, ওটা হতে পারে, বাট এইরকম যে সোনার টুকরো পাওয়া যায় বা এ জাতীয় জিনিস ওইটা নয়। আর যেটা রূপনারায়ণ এরিয়ার বলছেন, কারণ যে এরিয়ায় সোনার স্যাম্পেলের আমরা প্রমাণ পেয়েছি, জিএসআই যেটা পেয়েছে সেই এরিয়াটা কিন্তু রূপনারায়ণ রিভারের পাশাপাশি, তাহলে কথাটা সত্যতা আছে। পার্টলি কারেক্ট, পার্টলি নট কারেক্ট। টেকনিক্যালি দেখা যাবে, তাহলে আমরা বলবো
যে ওই জায়গাটায় সন্ধান পাওয়া গেছে, ওইটা আরো গবেষণার দরকার আছে। আর যদি সেই গবেষণা সাকসেস হয় তাহলে কিন্তু সত্যিই পুরুলিয়া সোনার পরিণত হতে পারে। এটার কিন্তু এই কথাগুলো কিন্তু আলোচনা যেটা আমার সঙ্গে হয়েছে, আমাদের সাংসদ মহাশয় যিনি আমাদের এখানের জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়, যিনি খুব সিরিয়াস আছেন। আমরা চাইবো যদি ওনার কথা মতো যদি এই জাতীয় হয়, আর যদি দুটো গভর্নমেন্টের এরকম কানেকশন করে দিতে পারে, হয়ে যায়, তাহলে কিন্তু পুরুলিয়া সত্যি সোনার পুরুলিয়া হবে, এটা আমার মনে হয়। এই সমস্ত প্রজেক্টগুলো যদি সাকসেস হয় বা আগামী দিনে শুরু হয়, তাহলে পুরুলিয়ার মানুষের কতটা উপকার হবে, বা পুরুলিয়ার মানুষ দেশের জন্য কি ভূমিকায় থাকবে? আমি একটা কথা এখানে দর্শকদের বলতে চাই, পুরুলিয়া শুধু পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার থেকে সম্পূর্ণ আলাদাভাবে আমরা আছি। আমাদের নিজেদেরকে বিচার করে দেখতে লাগে, আমাদের প্লাস মানে পজিটিভ সাইড, ধনাত্মক সাইড কি আছে। তার মধ্যে হচ্ছে যে খনিজ সম্পদটা আছে। আমরা ভাষাগত দিক থেকে প্রথমে আমরা পশ্চিমবঙ্গে ছিলাম না, ভাষাগত দিক হওয়ার পরে 1956-তে আমরা এসেছি পশ্চিমবঙ্গে। কিন্তু আমাদের যে খনিজ সম্পদটা আছে খুব কম জায়গায় কি অনেক জায়গায় এনে, সেইটাকে যদি আমরা ধ্যান দিই, এইটা যদি সরকার আমাদের সব সময় এইটার উপর নজর দেয়, যেটা এখন আমি লক্ষ্য করছি যে আমাদের যিনি আছেন তিনি এইটার উপর খুবই জোর দিয়েছেন। আমরা সবার থেকে আলাদা, এই জায়গায় এইটার উপর ফোকাস করা উচিত। এখন যেটা বর্তমান সরকার এই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না। আমাদের যেটা বর্তমান যেটা রাজ্য সরকারে যদি এইটার উপরে না ঘামায় তাহলে উপরের করে হবে না, কারণ এটা জমিন যে সঙ্গে যুক্ত আছে, এটার সঙ্গে কানেকশন হতে লাগে, দুটো ম্যাচিং হয়ে গেলেই হবে। আর আমি যেরকম মনে করছি অদূর ভবিষ্যতে এইটাই আমাদের একমাত্র কি বলবো ট্রাম্প কার্ড, যেটা দিয়ে পুরুলিয়াকে আমরা জাতীয় মানচিত্রে নিয়ে আসতে পারি। আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আমাদের রাজনীতিবিদ শুরু করেছেন, তাতে আমার মনে হয় এই সব রেয়ার আর্থ, সেল গ্যাস, এই জাতীয় খনিজ সম্পদ দিয়ে আমরা সবার থেকে আলাদা হয়ে যাব, এর এক্সপ্লোরেশন শুরু করতে পারব। এখানে একটা বিষয় আপনার কাছে প্রশ্নটা রাখি, যে আমাদের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো, ধরুন ধানবাদ বা বোকারো ইত্যাদি একটা বড় শিল্পাঞ্চলে পরিণত হয়েছে, বিশেষ করে খনিজ সম্পদের জন্যই। অপরদিকে জামশেদপুর বা অন্যান্য শিল্পনগরী রয়েছে। শুধুমাত্র মাঝখানে আমাদের এই পুরুলিয়াটা কি এই মানে শিল্প থেকেও বঞ্চিত রয়েছে? দীর্ঘদিন ধরে সেরকম কোনো বড় শিল্পের সম্ভাবনা নেই। তাহলে এই খনিজ সম্পদটাকে যদি হাতিয়ার করা যায়, তাহলেই কি সেই সমস্ত শহর বা শিল্পনগরীর সঙ্গে পুরুলিয়া এক লাইনে দাঁড়াতে পারবে? কথাটা কিন্তু আমি 100% সত্য বলি। তার কারণ এগুলো করতে গেলে যে দরকার সব আমার জিনিসপত্র সব আছে, কিন্তু মজুত আছে, কিন্তু যে করবার যে নীতিটা, সেই নীতিগুলো আমাদের করা হয়। এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপর। সে সরকার যদি চায় তাহলে এইটা আমাদের এইখানে পুরুলিয়া এমন একটা জায়গায় আসবে, যেমন শিল্পাঞ্চল হয়েছে, ধানবাদ হয়েছে, বা আসানসোলও অনেকটা শিল্পাঞ্চলে এগিয়ে, আমাদের এখানেও আমরা এগিয়ে যাব। আমরা পাচ্ছি না, কারণ এইটার উপরে আমাদের ফোকাসই হচ্ছে। আমাদের রাজনীতিবিদদের এই জিনিসটা কেউ ভাবছেনই না। রাজনীতিবিদরাকে আগে গিয়ে এই পলিসির জন্য যেটা করার সেটা করতে হবে। এখন ভারতীয় জনতা পার্টির যিনি রাজনীতিবিদের পশ্চিমবঙ্গের তথা পুরুলিয়ার যিনি আছেন, উনি কিন্তু এই সব জিনিসগুলোকে আরো আগে বাড়িয়ে নিয়ে যেতে চান। যদি সেরকম ওনার স্বপ্ন যদি পুরো হয়ে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের বুকে পুরুলিয়া শিল্পাঞ্চল নামে পরিচিত হবে, আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এগুলো এক অন্য শিল্পের কথা, মানে খনিজ সম্পদের বিষয়। পুরুলিয়াতে আরো একটি বড় সম্পদ ছিল লাক্ষা শিল্প। একসময় পুরুলিয়ার গ্রামে গঞ্জে আমরাও ছোটবেলাতে দেখেছি যে প্রতিটা গ্রামে গঞ্জে কিছু না কিছু লাক্ষা চাষ হতো।
এখন কিন্তু সেই লাক্ষা চাষটা কমতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ওই হাতে গোনা কয়েকজন চাষি ছাড়া লাক্ষা চাষটা সেরকম দেখা যাচ্ছে না। এই যে এই লাক্ষা থেকে এত মূল্যবান জিনিস তৈরি হয়, যেটাও কিন্তু একটা অর্থকারী সাধারণ মানুষের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটা জিনিস, সেটার থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, কি মনে হয় আপনার? লাক্ষা তৈরিটা কৃষি ভিত্তিক কাজ, কৃষকরা এটা করে। কৃষকরাই করে। কৃষকরাকে যখন একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে যায়, তখন ধীরে ধীরে ওই চাষটাকে কম করে দিচ্ছে। যার ফলে হচ্ছে কি, এই চাষে লাভ নেই এ কথা নয়, অনেক টেকনোলজি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আগে এগিয়ে গেছে, কিন্তু চাষিরাকে ওই সাপোর্টটা আমাদের সরকার কোনো উপায় দেয়নি, কোনো পলিসি বনেনি যেটা এই জায়গায় জঙ্গলমহলের কিছু শ্রেণীর মানুষ এইটার সঙ্গে যুক্ত, সেই শ্রেণীর মানুষদের একটা অর্থনৈতিক সাহায্যের দরকার। অর্থনৈতিক কাজ না করলে ওই চাষিগুলো কাজ করতে দিন, সেগুলোকে আমরা নগণ্য মনে করে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সেইটা যদি ধরে রাখা যেত, তাহলে আমাদের এই যে লাক্ষা চাষটা উন্নত হতো এবং আমাদের এই লাক্ষা চাষ আরো বাড়তো। ওই বাড়ার জায়গায় এখন অনেক কমে গেছে, এবং যেভাবে চলছে তাতে যদি চলে যায় তাহলে লাক্ষা চাষের ধীরে ধীরে একদম শূন্যর দিকে যেতে চলেছে। কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকার বলরামপুরে একটি এই লাক্ষা চাষীদের জন্য বিশেষ করে একটি ক্লাস্টার করেছিল। এখন কিন্তু সেই ক্লাস্টারটা বন্ধ হয়ে পড়ে আছে। মানে সরকার ক্লাস্টারটা করলেও তার বাস্তবায়িত কোনো রূপ নেই। এর কারণেই কি চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে, আরো দিন দিন মানে কমে আসছে, মানে সরকারের যে উদাসীনতাটা? কথাটা বলতে খারাপ লাগলেও অপ্রিয় সত্য, কারণ লাক্ষা চাষিরা যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিকভাবে সাহায্য পায় ততক্ষণ পর্যন্ত এই চাষিরা উপকৃত হওয়ার যে উপায়গুলো আছে, তখন চাষিদের ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। লাক্ষা গাছের যেটা পলাশ গাছ, কুসুম গাছ, এই গাছের থেকে আমাদের হয়, এই লাক্ষাটা হয়। সেই গাছ অথচ আমাদের জঙ্গলমহলে প্রচুর রয়েছে, গাছও আছে, কিন্তু চাষ হচ্ছে না। তার কারণটা হচ্ছে সেই যে লোকগুলো ইনসিকিউরিটিতে ভুগছে, ওরা তখন এইখানের জায়গায় তারা পর্যায়ী শ্রমিক বনে গেছে। ওই লোকগুলোকে যদি এখন ডেকে আর দেওয়া যায়, যদি দেখা যায় ওরা এইখানে ঘরে বসে 25-30 হাজার ফ্যামিলির জন্য রোজগার করছে, তারা ওরা বাইরে যাবে না। অনেক ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক মডেল তৈরি করা যেতে পারে। এই নিয়ে আমার পার্টিকুলারলি অ্যাজ এ স্পেশালিস্ট অফ লাক্ষা কাল্টিভেশন, আমি এটা নিয়ে কাজ করছি, রিসার্চ করছি, এবং রিসার্চ করে কিছু কাজ পজিটিভও পেয়েছি। প্ল্যান্টও এখানে কিছু কাজ চলছে এবং প্ল্যান্ট দেওয়া হয়েছে, তার সেই কাজ ভালোভাবে চলছে। মানে আমার দৃঢ় বিশ্বাস এইটাকে যদি আরো বেশি বাড়িয়ে দেওয়া যায়, আমি একটা প্ল্যান্ট দিয়েছি, এরকম যদি 10টা ছোট ছোট এমএসএমইর প্ল্যান্ট দেওয়া যায়, হাজারো চাষি উপকৃত হবে এবং এর যে ব্যবসায়িক মডেল সেটা আরো উন্নত। অবশ্যই। আরেকটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখবো যে আপনি তো অ্যাগ্রো ফার্মিং এর সঙ্গেও যুক্ত রয়েছেন, তো এই বিশেষ করে পুরুলিয়ার মানুষের জন্য অ্যাগ্রো ফার্মিং এ কিভাবে ডেভেলপমেন্ট করা যায় আপনার কি মনে হয়, বা আপনি কিভাবে করতে চাইছেন যদি আপনাকে সেই প্রশ্নটা করা হয়? দেখুন, প্রথমে আমি বলি, আমি এখানের ভূমিপুত্র, আমি নিজেও একজন চাষি। আর পুরুলিয়াটা হচ্ছে নদী, চারিদিকে নদী আছে, সেই নদীর পাশাপাশি জমি আছে, কিন্তু জমিগুলো সব খালি থাকে। আমরা ওই অন্য জায়গায় জল পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু পুরুলিয়ার দুটো প্লাস পয়েন্ট আছে। আমরা মালভূমিতে থাকি, ছোটনাগপুর মালভূমি, যার মাটি হচ্ছে উর্বরা জমি। যদি সেখানে চাষ করা যায়, এই চাষের আবার আছে নানান হাইড্রো ফার্মিং আছে, আরো নতুন নতুন অনেক অ্যাগ্রো ফার্মিং এর প্রোডাক্ট আমরা করতে পারি। সেই চাষের উদ্বুদ্ধ করার জন্য পলিসি বানাতে হবে, আর এদের স্পেশাল ইকোনমিক প্যাকেজেস দিতে যদি আমরা পারি, গভর্নমেন্টের এই প্রসেস যদি করা যায়, পুরুলিয়াকে তুলতে গেলে কিন্তু কৃষি ভিত্তিক আমাদের এখানে কোনো এখনো অবধি কোনো কৃষি বাদে আর কোনো উন্নত কোনো
ফ্যাক্টরি বা ইয়ে নেই। তো সেগুলো যদি আমরা করতে পারি, যদি আমরা মডেলটা স্টেট গভর্নমেন্টের থ্রু করতে পারি, তাহলে আমরা এগ্রো ফার্মে গিয়ে সারা বছর ধরে চাষ করতে পারি। জলের অসুবিধা নেই, খালি জলটাকে ব্যবহার করার আমরা যে পদ্ধতি কিছু করিনি আলসভাবে। এখন লোক সংখ্যা কমে গেছে, প্রায় 40,000 পর্যায়ী কর্মী আমাদের এখান ছেড়ে চলে গেছে। সেগুলো যদি এইভাবে মডেলে দেওয়া যায়, যদি তাদেরকে ইকোনমিক সাহায্য ওইটা দেওয়া যায়, যদি আর্থিক সাহায্য আমাদের দেওয়া যায়, তাহলে এই চাষটা কিন্তু করা যেতে পারে। এর জন্যে যেগুলো ট্রেনিং প্রসিজিয়ার আছে সেগুলোর কন্ট্যাক্ট করা হয়েছে। কিছু কিছু পাইলট প্রজেক্ট আমি কাশীপুরেও তৈরি করেছি, কাশীপুরের মধ্যে কিছু পার্সিয়ালে হয়েছে, বাট পদ্ধতিগত অনুযায়ী সব এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিছু প্রবলেম আছে, সেগুলো প্রশাসনিক দিক থেকে সলভ করলে আমরা এইটাকে কিন্তু অনেক আগে নিয়ে যেতে পারি। মানে সর্বমোট হচ্ছে, যদি প্রশাসনিকভাবে সরকারিভাবে যদি বিষয়টা নিয়ে উদ্যোগ নেওয়া যায়, তাহলেই কিন্তু এটা বাস্তবে সম্ভব হবে। একদম ঠিক। সরকারিভাবে যখন প্রশাসনিক দিকে হওয়ার জন্য আমাদের করতে হবে কি, সেটা একটা পলিসি বানাতে হবে। অ্যাগ্রোটেক পলিসি যেগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন্য স্টেটে চলছে, আমাদের স্টেটে এখনো ওই জিনিসগুলো হয়নি। কাগজে কলমে অনেক কিছু হচ্ছে। পুরুলিয়ার জন্য আমাকে বলুক যে এই জিনিসটি আমার হয়েছে, কেউ বলতে পারবে। আমরা কোনো ফ্যাসিলিটি এখনো অবধি ওই অ্যাগ্রোটেকের কিছু পাইনি। কোনো ট্রেনিং, ওই যে চাষিদের ট্রেনিং দেওয়ার, ফ্রি ট্রেনিং দেওয়ার পদ্ধতি আছে, যারা যাবে ট্রেনিং করবে, এসে করবে, ওইটা যদি চালু করা যায়, ফ্রি ট্রেনিং হবে, পয়সা দেওয়া হবে ওইটার জন্য, তারা মাসে মাসে সেটা প্রোডাকশন হলে দেবে আর বাকিটা রাখবে। সেটা যদি করা যায় তাহলে এটা একটা বিরাট অ্যাগ্রো ফার্মিং এর খুব সম্ভাবনা, প্রচন্ড সম্ভাবনা আছে, এবং হাজারো লোক এটার মধ্যে যুক্ত হতে পারে। এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে কি পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে? এটা একটা নানান পদ্ধতির মধ্যে একটা। আচ্ছা, আরো অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে ধরুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে পদ্ধতিগুলো, যেগুলো আমি বলে এলাম, এগুলো হাজারো লোকের ইনভলভ আছে। এখানে যদি সেল গ্যাস জাতীয় কাজ হয়, রেয়ার আর্থ হয়, এটা ইন্টারন্যাশনাল ইয়ে আসবে, হোটেল হবে, গাড়ি চলবে, নানান কাজ আছে। একটা ইন্ডাস্ট্রি যখন ডেভেলপমেন্ট হয়, এটা নিউ ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গে কোথাও নেই। আপনি এটা ভাবুন, এই জিনিসটা পশ্চিমবঙ্গে এখনো হয়নি। আমাদের এখানে ল্যান্ড আছে, সবই আছে, কিন্তু এই নিয়ে আমাদের ভাবনাটাই নেই, নলেজ, ধারণাটা নেই। এই ধারণাটা করতে হবে। এই ধারণাটা প্রথমে, এখন আমি খুব আশাবাদী যে আমি এতদিন ধরে এখানে আছি, আজ প্রায় 40 বছর ধরে বাইরে কাজ করছি। এই ইদানিং যেটা আমি লাস্ট 3-4 বছর ধরে যে উদ্যোগটা আমি দেখছি, আমাদের এক রাজনীতিবিদ যার নাম আমি বললাম, জ্যোতির্ময় বাবু, উনি যেভাবে লেগে আছেন, আমার মনে হয় উনি ছাড়বেন না। যদি তা হয়, তাহলে এই পুরুলিয়ার সিংহের গর্জন কিন্তু শুধু কলকাতা নয়, দিল্লি পর্যন্ত এই সিংহের গর্জন পৌঁছাবে, এটা আমার ভরসা। শেষ আপনার কাছে একটি প্রশ্ন রাখবো। আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন বর্তমানে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এখন আপনি যুক্ত রয়েছেন? হ্যাঁ, একদম সহি। আমি কিন্তু অনেকগুলোই, আমি চাকরি জীবনেও আমাদের যেটা ট্রেনিং সেন্টার ছিল তার সঙ্গে যুক্ত ছিলাম। বিভিন্ন জায়গায় আমি এডুকেশনাল ইনস্টিটিউটের, রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে নানান প্রজেক্টে আমি ইনভলভ ছিলাম। আমি প্রজেক্ট কনসেপচুয়ালাইজেশন করে এই যে ইন্টার্ন নিতাম, বছরে বছরে ছেলে মেয়েদের ট্রেনিং করতাম যখন চাকরিতে ছিলাম। এছাড়াও জওহরলাল নেহরু টেকনিক্যাল ইউনিভার্সিটি কাকিনাড়াতে আমি রেগুলার, যখন আমি লাস্টে রিটায়ারমেন্টের আগে কাজ করেছি, তখন রেগুলার ওখানে পড়িয়েছি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে, এবং ভালোভাবে বেশ 2 বছর আমি নিয়মিত ক্লাস নিয়েছি ছুটির দিনে, স্যাটারডে সানডে, এবং অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন। তাদেরকে আমরা ট্রেনিং ওইখানে দিয়েছি, প্ল্যান্টে, অফশোরে, অনশোরে, তারা উপকৃত হয়েছে। এছাড়াও আমি আইআইটি ISM এ বিভিন্ন রিসার্চের ড্রিলিং ফ্লুইড টেকনোলজি, এক নতুন টেকনোলজি আমরা প্রজেক্ট দিয়েছিলাম, যেখানে প্রায় অনেক কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম। সে প্রজেক্টে রিসার্চ স্কলার 3-4টা কাজ করেছেন, ওরা করেও গেছেন। এই কমপ্লিট হলো 2025 মার্চে ওই প্রজেক্টটা হয়েছে, যেটা ONGC স্পন্সর প্রজেক্ট ছিল। এছাড়া আমি এখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সঙ্গে রিসোর্স পার্সন হিসাবে যুক্ত আছি বেশ কিছুদিন ধরে, নিয়মিতভাবে পড়াই ছেলেদের MSc কোর্সের।
বিভিন্ন কলেজের সঙ্গে আমি যুক্ত আছি, যেটা মাঝে মাঝে গিয়ে মোটিভেশনাল, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, রঘুনাথপুর কলেজ, এগুলোর মধ্যে নিয়মিত আমি তাদের গিয়ে মোটিভেশনাল স্পিকার হিসাবে আমি দিই। এছাড়াও আইআইটি খড়গপুরে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, জেএনটিউকে, এগুলোর সঙ্গে আমি যুক্ত আছি। কিছু প্রজেক্ট আমার রিসার্চ স্কলারের সঙ্গে যুক্ত আছি, যেটা প্রজেক্টে অ্যাজ এ কো কোঅর্ডিনেটর। বিভিন্ন জায়গার সঙ্গে রিসার্চ লাইনে আমি যুক্ত আছি। এছাড়াও অয়েল ইন্ডাস্ট্রিতে আমি কিছু কনসালটেন্সির কাজ ওইগুলো করি, R&D কাজ, যেগুলো আমি তার সঙ্গে যুক্ত আছি। এবং এতে অনেক ছাত্র বেনিফিট হচ্ছে। আমেরিকা যাওয়ার জন্যে রেফারেন্স বা এই জাতীয় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আমি দিই, যাতে ছেলেমেয়েরা বাইরে যেতে পারে। আমি চাই পুরুলিয়ার ছেলেমেয়েরাও এই যে আসুক, এগিয়ে আসুক। যে প্রজেক্ট কিছু কিছু আমি নিয়েছি এখানে এসকেবিতে, ছেলেমেয়েরা হচ্ছে, অদূর ভবিষ্যতে আরও হবে, এই আশা রাখছি। আগামী দিনে আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, সেই বিষয়গুলো নিয়ে পুরুলিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি কিভাবে নিজেকে উৎসর্গ করবেন? একদম ফাইনাল কোশ্চেন, আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন। এ নিয়ে আমি একটা মডেল তৈরি করেছিলাম যে কি করে ইকোনমিক গ্রোথ অফ পুরুলিয়া বলে আমি একটা টেন্টেটিভ প্ল্যান আমি করেছিলাম, যেটার জন্য আমাদের মাননীয় ডিএম সাহেব তদানীন্তন 2023-তে আমি বসেছিলাম। তাছাড়া এডিএম সাহেবও ছিলেন, তাদের সঙ্গে মিলেছি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যিনি জেনারেল জিএম আছেন, তার সঙ্গেও মিলেছিলাম। এবং তারা আমার মডেল দেখে খুব প্লিজ। ডিউ টু কিছু বিশেষ কারণের জন্য সে মডেলগুলো ওরা আগে বাড়লো না, আমার পর্যন্ত একটা রাজনৈতিক কিছু নীতি নিয়ে ওরা আগে বাড়াতে পারেনি। কারণ অনেক জিনিস আমার মনে হয়েছে যে ওনারা যেটা বলছে সে রাস্তায় গেলে হয়তো হবে না। যদি সেই ইকোনমিটির জানেন, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম, দিজ আর দ্য প্রজেক্ট। শর্ট টার্ম প্রজেক্টে রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, মিডিয়ামটা হয়তো 2 বছর পরে, আর যেটা লং টার্ম যেটা আছে সেটা হবেই 3 বছর 4 বছর। কিন্তু হয়ে গেলে পুরুলিয়া এই ক্যাটাগরাইজ করে আমি কিছু প্ল্যান দিয়েছিলাম, সেই প্ল্যানগুলো যদি অ্যাক্টিভেট করে তাহলে কিন্তু পুরুলিয়াকে আমরা জাতীয় ম্যাপে পাবো, এবং পেতেই হবে যদি এগুলো করা যায়। আপনি বললেন যে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই বিষয়গুলো নিয়ে উদ্যোগী রয়েছেন, আপনি তার কাছে কি প্রত্যাশা করছেন? আমি আশা করব যদি এবারে যেমন চলছে তাতে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গ সরকার করে, আর যেরকম ভাবে আমাদের এখানে চলছে, আর জ্যোতির্ময় সিং বাবু যেমন ভাবে লেগে আছেন, এই প্রজেক্টগুলো স্বপ্ন থেকে বাস্তবে হতে চলেছে। আমরা পুরুলিয়াবাসীর জন্য খুবই ভালো খবর যদি এই যে প্রজেক্টগুলো, এই কাজগুলো যদি এগিয়ে, আমরা সবার থেকে ডিফারেন্ট ছিলাম, আছি, এবং ভবিষ্যতে হব। আমি একটা গ্রামের চাষি ঘরের ছেলে, আমি আজ অন্য বিভিন্ন দেশে বিদেশে টেকনোলজিক্যাল করে যেটা আর্থিকভাবে সম্পন্ন হয়েছি, পুরুলিয়াবাসীর প্রত্যেকটা ছেলে মেয়েদের সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করব যে আমাদের এই যে ভারতীয় জনতা পার্টির যে উদ্যোগ, আর যদি এই উদ্যোগের যদি ঠিক মতো ফল পাওয়া যায় তাহলে এটা হবে, আর এ নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক মূল্যবান বিষয় জানলাম, এবং আমাদের দর্শকদের কাছেও সেই বিষয় বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে পুরুলিয়া আগামী দিনে কি পরিবর্তন আসতে পারে, পুরুলিয়ায় কি উন্নয়ন হতে পারে, পুরুলিয়ার চিত্র কি পরিবর্তন হতে পারে, তার এক বিপুল সম্ভাবনা, এবং সেই নিয়ে বিস্তারিত আজকে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ডক্টর প্রফুল্ল কুমার মাহাতো, পুরুলিয়ার বিশিষ্ট ভূবিজ্ঞানী, যিনি সারা ভারতবর্ষ জুড়ে এবং বিদেশেরও বিভিন্ন প্রান্তে তার কর্মক্ষেত্রে তিনি বিচরণ করেছেন। আমরা আজকে তার সঙ্গে কথা বললাম এবং চেষ্টা করব আগামী দিনেও তার সঙ্গে যদি সুযোগ পাই তাহলে এই বিষয়ে এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।